গাইস, কিছু কিছু জিনিস থাকে যে জিনিসগুলা সবসময় আমরা ক্রেভ করি বা চাই ওগুলা পেতে। ওই জিনিসগুলো আমরা চাই কারণ হচ্ছে ওই ওই জিনিসগুলো আমাদের কাছে থাকে না, কিন্তু ওই জিনিসগুলো আমরা যখন পেয়ে যাই তখন ওই ক্রেভিংটা থাকে না। ঠিক এরকম একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের রয়্যাল এনফিল্ডের বাইক। আমাদের সবসময় আমরা মুভিতে দেখতাম, মুভিতে এই বাইকগুলো দেখে আমাদের ভেতরে একটা ডিফারেন্ট লেভেলের অ্যাট্রাকশন ছিল যে এই বাইকগুলো বাংলাদেশে কবে আসবে। এবং অবশেষে বাংলাদেশে যখন রয়্যাল এনফিল্ডের বাইকগুলো প্রবেশ করলো, আমরা যখন প্রথম রয়্যাল এনফিল্ডের বাইক রাস্তায় দেখা শুরু করলাম, প্রত্যেকেই তাকিয়ে থাকতাম। ইনফ্যাক্ট আমার মনে আছে আমি খুলনা শিববাড়িতে প্রথম একটা হান্টার দেখছিলাম, দেখে আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম, বাইকের আশপাশে ঘোরাঘুরি করতেছিলাম। ইনফ্যাক্ট মালিক ছিল না, যে কারণে কথা বলার সুযোগ হয় নাই বা ওই সময় রাইডের সুযোগ হয় নাই। ওই সময় থেকে আমার একটা ছিল যে আমি হান্টারটা রিভিউ করব। এট লাস্ট এই বাইকটা হচ্ছে আমাদের ছোট ভাই সৌরভের, ওর কল্যাণে বাইকটা রিভিউ করার সুযোগ হচ্ছে। বাইকটা রিভিউ করার আগে অ্যাজ ইউজুয়াল এই বাইকটার কিছু ফিচার্স, স্পেসিফিকেশন এগুলো জানানো জরুরি, যদিও গুগল করলে পাওয়া যায়। তারপরে এখানে একটা ফ্যাক্ট হচ্ছে, রয়্যাল এনফিল্ডের যে ওয়েবসাইট আছে, গতকালকে আমি ওই ওয়েবসাইটে অনেক ঘাটাঘাটি করছি, ঘাটাঘাটি করে এটার স্পেসিফিকেশন বের করতে পারি নাই। প্লাস ওদের যে ওয়েবসাইটটা আছে এটা আমার কাছে ফ্রেন্ডলি মনে হয় নাই। আমি রয়্যাল এনফিল্ড অথরিটিকে রিকোয়েস্ট করব তারা যেন তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে ওইটা যেন আরো একটু ইউজার ফ্রেন্ডলি করে। হোয়াটএভার, চলেন আগে ভয়েস ওভার দিয়ে এই বাইকটার বেসিক ফিচার, স্পেসিফিকেশন এগুলো একটু জানাই, তারপরে রিভিউতে আসছি। হান্টার 350 বাইকটিতে ইউজ করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এবং 2 ভালভের একটি এয়ার কুলড ইঞ্জিন। বাইকটি প্রডিউস করতে পারে টোটাল 20.2 বিএসপি পাওয়ার, যেটা হিট করে 6100 আরপিএম এ, এবং বাইকটির টর্ক ক্যাপাসিটি হচ্ছে 27 নিউটন মিটার, যেটা হিট করে মাত্র 4000 আরপিএম এ। বাইকটির টোটাল ওয়েট হচ্ছে 181 কেজি, আর এই ওয়েট হিসাব করলে বাইকটির টর্ক টু ওয়েট রেশিও দাঁড়ায় 0.149 নিউটন মিটার অফ টর্ক পার কেজি, যেটা আমার কাছে যথেষ্ট ভালো এবং সাফিসিয়েন্ট মনে হয়েছে। কিন্তু বাইকটির পাওয়ার টু ওয়েট রেশিও যদি হিসাব করা হয়, 181 কেজি ওয়েট হিসেবে বাইকটির পাওয়ার টু ওয়েট রেশিও দাঁড়ায় 0.11 বিএসপি পার কেজি। আমার কাছে মনে হয়েছে 350 সিসি বাইক হিসেবে পাওয়ারটা একটু কম। এবার টায়ার প্রোফাইলের কথা বলি। বাইকটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 110/70 সেকশনের টায়ার এবং রিয়ারে ইউজ করা হয়েছে 140/70 সেকশনের টায়ার। ব্রেকিং প্রোফাইলে বাইকটিতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস, এবং ডুয়েল চ্যানেল এবিএস কে সাপোর্ট দেওয়ার জন্য বাইকটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 300 mm এর একটি ডিস্ক এবং রিয়ারে ইউজ করা হয়েছে 270 মিলিমিটার একটি ডিস্ক। এবার সাসপেনশন প্রোফাইলের কথা বলি। বাইকটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 41 মিলিমিটার ডায়ামিটারের টেলিস্কোপিক সাসপেনশন, যেটা ট্রাভেল এরিয়া হচ্ছে 130 মিলিমিটার, এবং বাইকটির রিয়ারে ইউজ করা হয়েছে ডুয়াল শক সাসপেনশন, যেটা ট্রাভেল এরিয়া হচ্ছে 90 মিলিমিটার, এবং বাইকটির ফুল ল্যাম্প সেটআপ হচ্ছে হ্যালোজেন সেটআপ। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 13 লিটার, সিট হাইট 790 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 150 মিলিমিটার, এবং বাইকটিতে গিয়ার ইউজ করা হয়েছে 5টি, এবং বাইকটিতে ইউজ করা হয়েছে কনভেনশনাল ওয়েট মাল্টিপ্লেট ক্লাস। আনফরচুনেটলি স্লিপার ক্লাস ইউজ করা হয় নাই, তবে ইন্ডিয়াতে বর্তমানে যে ভার্সনটা আসছে এই ভার্সনটাতে স্লিপার ক্লাস ইউজ করা হয়েছে। ওকে, বাইকটার ফিচার্স এন্ড স্পেসিফিকেশনস তো জানলেন, এখন বাইকটার একটা জিনিস এক্সপ্লেইন করা বাকি আছে, সেটা হচ্ছে এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার। মিটারে দেখেন এই যে অ্যানালগ টাইপের, এখানে হচ্ছে স্পিড উঠবে, কোনো আরপিএম মিটার নাই। এইখানে হচ্ছে ডিজিটাল পোর্শন, এখানে টাইম উঠবে 4:40 বাজে। গিয়ার ইন্ডিকেটর উঠবে, এক গিয়ারে আছে, এক উঠে আছে। ট্রিপ আছে হচ্ছে 2টা দেখাচ্ছি, এখানে ফুয়েল ইন্ডিকেটর আছে, আর এইখানে হচ্ছে টাইম উঠে থাকে জেনারেলি। আর এইখানে যদি ব্লুটুথ কানেক্টিভিটি দেন সেক্ষেত্রে নাভিগেশন বা অনেক কিছুই করতে পারবেন এটা দিয়ে। আচ্ছা, এটা মিটারের ট্রিপ চেঞ্জ করার সুইচটা হচ্ছে এই যে এইখানে, এটা চাপ দিয়ে দেখেন, প্রথমে হচ্ছে ওডো আছে 8864 কিলোমিটার চলছে। আর একটা চাপ দিই, ট্রিপ এ 202.5 কিলোমিটার, ট্রিপ বি 148.6, মানে ট্রিপ আছে 2টা। আর ট্রিপ এফ এটা হচ্ছে রিজার্ভ, সম্ভবত 2 লিটারের মতো তেল থাকে, আমি শিওর না, আমি স্ক্রিনে লিখে দিব যদি জানতে পারি। এ হচ্ছে মিটার ওভারঅল, আর যা আছে এগুলো তো কমনই, খুব একটা এক্সপ্লেন করার কিছু নাই। বাট মিটারটা ভালো লাগছে। একটা জিনিস, এটার ফন্টগুলো অনেক ছোট, মানে আপনি যখন রাইড করবেন এটা আসলে রাইডের সময় কনসেন্ট্রেশন দিয়ে বোঝা যায় না, যদি দেখার প্রয়োজন হয়। এই ফন্টটা আরও বড় হওয়া দরকার ছিল, মানে প্রয়োজনের তুলনায় অনেক ছোট হয়ে গেছে। আমার মনে হয় এরপরে যদি রয়্যাল এনফিল্ড হান্টারের কোনো ডেভেলপ ভার্সন আনে, ডেফিনেটলি এটা সাইজটা আরও বড় করা উচিত, এই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, আর কি আছে? আর এটা হচ্ছে ইগনাইশন, এই যে অন করলেন, এরপর এদিকে দিলে স্টার্ট হয়ে যাবে, আর একটা ঠেলা দিলে মানে একেবারে সেই পুরোনো আমলের একটা ব্যাপার স্যাপারের মতো। এটা হচ্ছে হ্যাজার্ড, মানে এটা দিলে হচ্ছে 4টা ইন্ডিকেটরই জ্বলবে। আর এই পাশে ইন্ডিকেটর আছে, হর্ন আছে, এই তো বেসিক, আর কি বেসিকের বাইরে আর এক্সপ্লেন করার কিছু নাই। আচ্ছা, এই বাইকের প্রথমে ডেভেলপমেন্ট সাইডগুলো বলি, যেগুলোকে আপনারা ট্রিট করেন নেগেটিভ সাইড হিসেবে, বাট আমার কাছে মনে হয়েছে নেগেটিভ সাইড এই বিষয়টা বা এই শব্দটা প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে আসলে প্রযোজ্য না, আমাদের আসলে এটা ডেভেলপমেন্ট সাইড হিসেবেই মেনশন করা উচিত। হোয়াটএভার, এই বাইকের বেশ কিছু ডেভেলপমেন্ট সাইড আমি মার্ক করছি।
তার ভিতরে 1 নাম্বার ডেভেলপমেন্ট সাইড হচ্ছে এটার হেডল্যাম্পের আলো। এটার হেডল্যাম্প হচ্ছে হ্যালোজেন সেটআপের। এখন এটার হেডল্যাম্পের আলো কেমন এটা জানার জন্য এই বাইকটার মালিককে একটু আমি আসার জন্য রিকোয়েস্ট করছি। সৌরভ প্লিজ। সৌরভ, এই বাইকটা আপনি কত কিলোমিটার রাইড করছেন? এটা অলমোস্ট হচ্ছে 10,000 কিলোমিটার। নাইট রাইড তো মোটামুটি সাফিসিয়েন্ট, প্রত্যেকটা কন্ডিশনেই করছেন। জি। এখন আমি এটাকে ডেভেলপমেন্ট সাইডে রাখছি, যেটাকে সবাই বলো নেগেটিভ সাইড। এখন আপনি কি এটার সাথে এগ্রি করেন যে এটার হেডল্যাম্পের আলো আর একটু ডেভেলপ হওয়ার সুযোগ আছে? জি অবশ্যই, এবং ইন্ডিয়াতে অলমোস্ট অলরেডি এখন হচ্ছে আপনার এই যে 2025 সালের যে মডেলটা আসছে হ্যাঁ। সেটাতে হচ্ছে এরা হ্যালোজেন থেকে এই এলইডি এলইডি সেটআপে চলে আসছে। আপগ্রেড করে ফেলছে, কিন্তু বাংলাদেশে এটা এখনো আসে নাই। ইন ফিউচার কবে আসবে সেটাও জানি না। ওকে। এখন হ্যালোজেন সেটআপ এটা বর্তমানে যেটা আছে সেটা বলা যায় অন্যান্য বাইকের যে হ্যালোজেন যে সেটআপ গুলো আছে তার থেকে একটু ভালো, কিন্তু এটা হচ্ছে নট ক্লোজ এনাফ ফর হাইওয়ে রাইডিং, ইভেন সিটি রোডেও। মনে করেন আপনি যদি সন্ধ্যার সময় বাইক চালান, আপনি ভিজিবিলিটি অলমোস্ট মনে করেন 30 to 40% এরকম দেখতে পাবেন, বাকিটা আপনার বাকিটা সেন্স দেখতে অফ পাবেন। হিউমার আর হচ্ছে রাস্তার আলো দিয়ে চাওয়া লাগবে। তাই ছাড়া এটার আলো কোনোভাবে সাফিসিয়েন্ট না। এখন Okay. সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এক্সট্রা ফগ লাইট ইউজ ইনস্টল ফগ করতে লাইটে পারেন। একটা আমাদের কিন্তু limitation আছে, বাংলাদেশে ফগ আমাদের লাইটের একটু এই ঝামেলা ব্যাপারটা করে। মানে খুবই জটিল, ঠিক আছে। আমি আমারটাতে যদি দেখেন ফগ আমি লাইট অলরেডি ফগ লাইট ইনস্টল করছি। এটা কিসের ফগ লাইট? এটা হচ্ছে FMM এর, হ্যাঁ। ওকে। এটা হচ্ছে প্রাইসও আন্ডার 4K, 4K 3,500 টাকা না Light 3,500 টাকা performance নিয়েছিল। এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, আরেকটা আমি- জিনিস আমি দেখলাম তোমার ক্র্যাশ গার্ডটা একটু ডিফারেন্ট দেখলাম। এটা জি, জি, আসলে জি। কিভাবে কি করছো আচ্ছা, একটু এটা সবাইকে জানাও। এটা আমি পার্সোনালি ইন্ডিয়া থেকে আনছিলাম, ঠিক ইন্ডিয়া আছে। থেকে আনাইছিলে? হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিয়ার গ্রে মার্কেট থেকে আনা, ওকে। মানে এটা অফিসিয়াল দেখেন, কিছু না। এটা সুন্দর করে মনে হচ্ছে এটা দড়ি র‍্যাপ দিয়ে করা সুন্দর ছিল, একটা হ্যাঁ। wrap এটা করা। হচ্ছে অফিসিয়ালি ওদের কোম্পানি থেকে র‍্যাপ করা ছিল, এটা আলাদাভাবে র‍্যাপ করা না। অনেকে আমার কাছে জিজ্ঞেস করে যে এটা আমি ব্যক্তিগতভাবে র‍্যাপ করাইছি কিনা ওই Okay. যে দড়ি দিয়ে, কিন্তু আসলে এরকম কিছু না। হ্যাঁ, এটা একটু ইউনিক লাগে দেখতে। আর আমাদের অফিসিয়াল যেটা আছে বাংলাদেশে, এটা হচ্ছে আপনার একটু ছোট করে কিন্তু সুন্দর স্ট্যান্ডার্ড, কিন্তু ওইটা হচ্ছে সবসময় অ্যাভেলেবেল ছিল না যখন আমি নিছিলাম শোরুমে। তো ওইটা ওভার প্রাইস, লাইক হচ্ছে বাংলাদেশে যে ক্র্যাশ গার্ডটা আছে ওইটা হচ্ছে আপনার অলমোস্ট 6,500 টাকা না 7,000 টাকা যেন। হ্যাঁ। কিন্তু সেই তুলনায় এটা আমি অনেক কমে কিনছিলাম। এটা হচ্ছে বাংলা টাকায় কনভার্ট করলে আমার 3500 টাকা মতো আসছিল আর কি। 3,500 টাকা। হ্যাঁ, যেহেতু 3,500 ইন্ডিয়া টাকা থেকে আনাইছো যে কারণে কম পড়ছে। কম পড়ছে। হোয়াটএভার, হেডল্যাম্পের পারফরমেন্স তো সৌরভ বাইকের যে মালিক সে নিজেই দিয়ে দিল, এখানে ডেভেলপমেন্টের সুযোগ আছে। এই বাইকটার 2 নম্বর ডেভেলপমেন্ট পয়েন্ট হচ্ছে এটার রিয়ার সাসপেনশন। এটা রিয়ার সাসপেনশন কেন আমি ডেভেলপমেন্ট সাইডে রাখছি, বা এটা কি অনেক বেশি খারাপ নাকি অল্প একটু ডেভেলপমেন্টের দরকার আছে, চলেন অফ রোডে রাইড করতে করতে সেটা জেনে আসি। ওকে, মোটামুটি সে লেভেলের ভাঙাচোরায় চলে আসছি। সাসপেনশন নিয়ে কথা বলার জন্য এখানে আসছি, যদিও একটু আগে টেস্ট করার জন্য এই রোডে ঢুকছিলাম, আবার আসলাম ভিডিও নেওয়ার জন্য। এখন এই সাসপেনশন নিয়ে আসলে মিক্সড ফিডব্যাক। ফ্রন্ট সাসপেনশন মনে হচ্ছে মোটামুটি ভালোই ঠিক আছে, অফ রোডে আপনাকে একেবারেই প্যারা দিবে না, বাট রিয়ার সাসপেনশনটা আমার কাছে মনে হয়েছে যে আরেকটু ডেভেলপ করার সুযোগ আছে। রিয়ার সাসপেনশনটা সামহাও একটু বেশি বাম্পি হলে বা ভাঙাচোরা হলে রিয়ার সাসপেনশনটা হালকা একটু প্যারা দেয়, তবে অনেক বেশি প্যারা দেবে সেটা না, বাট রিয়ার সাসপেনশনটা আমার কাছে টু সাম এক্সটেন্ট মনে হয়েছে যে হ্যাঁ, এটা ডেভেলপ করার সুযোগ আছে। আমি ম্যাক্সিমাম প্রেশার দিয়ে রাইড করতেছি, রাস্তা কিন্তু সেই লেভেলের ভাঙা, বাট আমি কিন্তু খুব একটা প্যারা পাচ্ছি না। বাট আমার মনে হয় আপনি যদি অভ্যস্ত হয়ে যান এটার সাথে, তাহলে রিয়ার সাসপেনশন হয়তো আপনার জন্য প্যারাদায়ক না। তারপরেও আমি যদি কনক্লুশন টানি, ডেফিনেটলি আমাকে বলতেই হবে যে রিয়ার সাসপেনশন ডেভেলপমেন্টের কিছুটা হলেও সুযোগ আছে। এই বাইকটার 3 নম্বর ডেভেলপমেন্ট পয়েন্ট হচ্ছে এই বাইকটার কুলিং সিস্টেম। কুলিং সিস্টেমে কি ডেভেলপমেন্ট চাচ্ছি বা এটার ফ্যাক্টটা কি, চলেন সেটা রাইড করতে করতেই জেনে আসি। ওকে, ইঞ্জিনের এয়ার কুলিং সিস্টেম, হ্যাঁ ডেফিনেটলি রয়্যাল এনফিল্ডের টাইপ এটা বা রয়্যাল এনফিল্ড 350cc একটা বাইক হওয়া সত্ত্বেও একটা এয়ার কুলড ইঞ্জিন দেয়, এটা নিয়ে অনেকের কোনো ইস্যু নাই, বাট আমার মনে হয় যে ডেফিনেটলি ইটস অ্যান ইস্যু। কারণ এই বাইকটার টর্ক ক্যাপাসিটি কিন্তু 27 নিউটন মিটার। এই বাইকটা যখন আপনি ঢাকা সিটির মতো জায়গায় চালাবেন বা একটু লংয়ে চালাবেন, সেক্ষেত্রে ইঞ্জিন হিটটা কিন্তু আপনাকে একটু ডেফিনেটলি প্যারা দিবে, অনেক সময় খুব বেশি হিট হয়ে যায়। প্লাস এই বাইকটার যে মালিক 10,000 কিলোমিটার চালিয়েছে এই বাইকটা নিয়ে, ও লাস্ট গত মাসে হিলে ট্রাভেল করে আসছে, ও আমাকে যে ফিডব্যাকটা দিয়েছে সেটা হচ্ছে এই বাইকটা নিয়ে একটানা চালাইলে ডেফিনেটলি হিটটা একটা প্রবলেম করে, সেক্ষেত্রে কিছু সময় পর পর একটা বিরতি দিয়ে নিতে হয়। ইনফ্যাক্ট আপনি যখন ট্যুরে আসেন তখন যদি আপনার মাথায় এটা কাজ করে যে বাইকের ইঞ্জিন হিট হয়ে যাচ্ছে, আমার একটু গ্যাপ দিতে হবে, এটা অনেক বড় বিষয় না, তারপরেও আমার কাছে মনে হয় যে ইয়েস, দ্যাটস এ প্রবলেম।
এই বাইকটার 4 নম্বর ডেভেলপমেন্ট সাইড হচ্ছে এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমার কাছে মনে হচ্ছে একটু কম। চলেন এই বাইকটা রাইড করতে করতে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে জেনে আসি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো হইতো এটা যদি আমি পিলিয়ন নিয়ে রাইড করে স্পিড ব্রেকার ক্রস করতে করতে দেখাইতে পারতাম, বাট দিস ইজ নট পসিবল রাইট নাও, কারণ এইখান থেকে বেরোইতে গেলে আবার সময় চলে যাবে, সূর্য ডুবে যাবে, আলো থাকবে না। আর আজকে রিভিউটা শেষ করতে চাচ্ছি। হোয়াটএভার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইজ এ বিট প্রবলেম হেয়ার। হান্টারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স মাত্র 150.5 মিলিমিটার। আমার কাছে মনে হয়েছে যে এটা ইউজুয়াল যে কমিউটার বাইক আমরা চালাই ওগুলো থেকেও যথেষ্ট কম। ইউজুয়ালি আমাদের কমিউটার বাইকগুলো 160-65 ওই রেঞ্জের গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকে। সো আপনার যখন পিলিয়ন থাকবে আর স্পিড ব্রেকার যদি বড় সড়ো হয় সেক্ষেত্রে কিন্তু বেঁধে যাওয়ার একটা ভালো রকম পসিবিলিটি থাকবে স্পিড ব্রেকারে, বা স্পিড ব্রেকারে বাড়ি খাওয়ার একটা পসিবিলিটি থাকবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ক্ষেত্রে ডেফিনেটলি এটা আমার কাছে মনে হয়েছে অপর্যাপ্ত, সেটা তো আমি বললামই। বাট ইন্ডিয়াতে বর্তমানে যে ভার্সনটা চলতেছে 2025 ভার্সন, ওইটাতে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা ডেভেলপ করছে। এটা হচ্ছে 2024 ভার্সন। বাংলাদেশে 2025 ভার্সন যখন আসবে তখন এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই বাইকটার 5 নম্বর ডেভেলপমেন্ট সাইড সেটা হচ্ছে এই বাইকটার এবিএস এ। তার মানে কি আমি এটা বলতে চাচ্ছি এটার এবিএস এ প্রবলেম আছে? ডেফিনেটলি না। এটার এবিএস এ কি ডেভেলপমেন্ট চাচ্ছি সেটা চলেন রাইড করতে করতে একটু জেনে আসি। ওকে, এবিএস ডেফিনেটলি ওয়ার্কস ফাইন, ব্রেকিং ইজ ফ্যান্টাস্টিক, বাট এবিএস এর কোন জায়গাটাকে আমি ডেভেলপমেন্ট পয়েন্ট বলছি সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে এক্সট্রিম অফ রোডে গেলে আমাদের কিন্তু এবিএস অফ করে রাখার প্রয়োজন হয়, আদারওয়াইজ আমরা কিন্তু ট্রাভেলে পড়ি। ধরেন এরকম একটা বাইক নিয়ে আপনি তিন দুতে সেই রকম অফ রোডের ডাউন হিলে আসেন, সেক্ষেত্রে আপনি ব্রেক ধরছেন বাট আপনার ব্রেকিং কাজ করছে না। স্কিড করলেও ওই ব্রেকিংটা কিন্তু দরকার। যদিও এই ফ্যাক্টটা আপনার সামনে প্রত্যেক দিন আসবে না, বা এরকম ইনসিডেন্ট বা এরকম রাস্তায় আপনি প্রত্যেক দিন যাবেন না, বাট আপনার বাইকে যদি এরকম অপশনটা থাকে সেক্ষেত্রে আপনি প্যারামুক্ত থাকবেন। সো ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে দ্যাটস এ ডেভেলপমেন্ট পয়েন্ট, এবিএস অফ রাখার অপশন দরকার ছিল। এই বাইকটার 6 নম্বর এবং সবশেষ ডেভেলপমেন্ট যে সাইড সেটা হচ্ছে এই বাইকটার সার্ভিসিং এবং স্পেয়ার পার্টস এর প্রাইস। প্রথমে সার্ভিসিং নিয়ে বলি। এই বাইকটার অফিসিয়াল সার্ভিসিং নিয়ে শুধুমাত্র এই বাইকটা না, রয়্যাল এনফিল্ডের ম্যাক্সিমাম বাইকারই অফিসিয়াল সার্ভিস নিয়ে তাদের যথেষ্ট অবজেকশন আছে। অবজেকশনটা হচ্ছে এরকম যে তাদের অফিসিয়াল সার্ভিস সেন্টারে যে মেকানিক গুলো আছে তারা আসলে ওইভাবে এক্সপিরিয়েন্স না বা দক্ষ না। আমার মনে হয় এরকম 350 সিসির এরকম একটা প্রিমিয়াম ব্র্যান্ড, সেখানে অফিসিয়াল সার্ভিস সেন্টারে যদি চরম স্কিল বা হেভি লেভেলের এক্সপিরিয়েন্সড মেকানিক কাজ না করে, বাইকারের ট্রাস্টটা কিন্তু থাকে না। আরেকটা ব্যাপার হচ্ছে ডেভেলপমেন্ট সাইডে, লাস্ট ডেভেলপমেন্ট সাইডে, সেটা হচ্ছে এটার স্পেয়ার পার্টস এক্সেসরিজ। স্পেয়ার পার্টস এক্সেসরিজ আপনারা জানেনই কোন লেভেলের দাম। এক একটা স্পেয়ার পার্টস, অনেক ক্ষেত্রে এক্সেসরিজের কথাই বলি, আপনি যদি একটা ক্র্যাশ গার্ড লাগাইতে যান অনেক ক্ষেত্রে 10 বা 12,000 টাকা লেগে যায়, বা উইন্ডশিল্ড যে জিনিসই লাগাইতে যান না কেন হেভি প্রাইস। আমার কাছে মনে হয় এই জিনিসটা বাইকারদের ক্ষেত্রে একটু পেইনফুল হয়ে যায়। সো এখানে ফ্যাক্টটা হচ্ছে যে আমরা যখন বাইক কিনছি, সাপোজ আপনি যখন রয়্যাল এনফিল্ড বাইক কিনছেন, আপনাকে কিন্তু ক্র্যাশ গার্ডটা আলাদা করে কিনতে হচ্ছে। একটা এক্সাম্পল দিলাম, এখন একটা ক্র্যাশ গার্ড আপনার 6,500 থেকে 7,000 টাকা দিয়ে কিনতে হচ্ছে। এটা ডেফিনেটলি অনেক বেশি এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে। ওকে, এই বাইকটার অনেকগুলো ডেভেলপমেন্ট সাইড বলে ফেললাম। ডেভেলপমেন্ট সাইড বলছি বলে হতাশ হওয়ার কিন্তু কিছু নাই। এই বাইকটার অনেক কিছু পজিটিভ আছে। চলেন এই বাইকটার যে জিনিসগুলো পজিটিভ আছে বা আমার এক্সপিরিয়েন্স থেকে ভালো পেয়েছি এই জিনিসগুলো শেয়ার করি। এই বাইকটার 1 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার প্রাইসিং। ডেফিনেটলি রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা বাইকে যখন লঞ্চ করে ম্যাক্সিমাম লোকেরই একটা ছিল, এক্সপেকটেশন ছিল আরো বোধহয় বেশি প্রাইসিং হবে। আমার কাছে মনে হয়েছে যে এই হান্টার 350 এটা নিয়ে যদি কথা বলি, এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 3,71,500 টাকা। এটা আমার কাছে মোটামুটি সিসি হিসেবে বা রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ড ভ্যালু যদি বলেন ওই হিসেবে আমার কাছে প্রাইসিংটা মনে হয়েছে রিজনেবল। তবে এখানে একটা ফ্যাক্ট, অনেকেই একটা অবজেকশন দিচ্ছেন, সেটা হচ্ছে এই বাইকটার দাম 3,71,500 টাকা। এখন আপনি শোরুমে যদি এক্স্যাক্টলি 3,71,500 টাকা নিয়েই যান, আপনি কিন্তু একটা ধরা খাইতে পারেন। কারণ শোরুমে যাওয়ার পরে 2,000 টাকার একটা হাবিজাবি কি শ্যাডো ট্যাক্স ধরবে। এই ট্যাক্সটা ধরে আপনাকে বলবে এটার দাম হচ্ছে 3,73,500 টাকা। ডেফিনেটলি এই 2,000 টাকা ভৌতিকভাবে পয়দা হয়। এখন এই জিনিসটা কি, এটা ডেফিনেটলি রয়্যাল এনফিল্ডের ক্লারিফাই করা উচিত, বা এইভাবে এক্সট্রা ট্যাক্স এইভাবে নেওয়া কোনোভাবে উচিত না। এটা ডেফিনেটলি বাইকারদের মনে একটা ডাউট ক্রিয়েট করে যে এটা কতটুকু লজিক্যাল। অনেকেই চিন্তা করছে যে এটা বোধহয় রয়্যাল এনফিল্ড আমাদের কাছ থেকে এক্সট্রা নিচ্ছে, এটার কোনো ভিত্তি নাই। এটা তো ডেফিনেটলি একটা কোম্পানির প্রেস্টিজের সঙ্গে জড়িত। ডেফিনেটলি রয়্যাল এনফিল্ড শুড ক্লারিফাই দিস।
এই বাইকটার 2 নম্বর পজিটিভ সাইড হচ্ছে এই বাইকটার রাইডিং কমফোর্ট এন্ড পিলিয়ন কমফোর্ট। যদিও পিলিয়ন কমফোর্ট নিয়ে অনেকেই দেখছি অবজেকশন দিয়েছে, বাট প্র্যাকটিক্যালি আমার এক্সপিরিয়েন্স ছিল ভিন্ন। প্রথমে চলেন এই বাইকটার রাইডিং কমফোর্ট কেমন সেটা রাইড করতে করতে জানি, এরপরে পিলিয়ন কমফোর্ট নিয়ে কথা বলছি। রাইডিং কমফোর্ট বলার আগে আমি একটু সিট হাইটটা নিয়ে কথা বলি। এই বাইকটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার এবং রয়্যাল এনফিল্ড একটা 350 সিসির বাইক। অনেকের ধারণা হইতে পারে এত বড় বাইক আমার হাইটে কি আমি চালাইতে পারবো, এটা হয়তো 6 ফুট রেঞ্জের হাইট লাগবে এরকম। দেখেন আমি হচ্ছে 5 ফিট 6, আমি কিন্তু 100% কমফোর্টেবলি পুরো পাটায় রাখতে পারছি। মানে 5 ফিট 4ও যদি আপনি হন ইজিলি এই বাইকটা কমফোর্টেবলি চালাইতে পারবেন। ওকে, তাহলে চলেন এই বাইকটার রাইডিং কমফোর্ট কেমন এবং পিলিয়ন কমফোর্ট কেমন এটা রাইড করতে করতে একটু শেয়ার করি। চালাইতে গেলে আসলে সাউন্ডটাই অন্যরকম ভালো লাগে আর কি। ইটস এ ডিফারেন্ট ফিল, ডিফারেন্ট ভাইব, অ্যান্ড দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড রয়্যাল এনফিল্ড। ওকে, রাইডিং কমফোর্ট, এটাতে যে পাইপ হ্যান্ডেলবারটা দেওয়া হয়েছে এটা মোটামুটি কমিউটার লেভেলের কমফোর্টেবল, বাট আমাদের ইউজুয়াল যে কমিউটার বাইক আছে ওরকম 100% কমফোর্ট পাবেন না। ইনিশিয়ালি আপনার কাছে মনে হবে যদি একটু লং রাইড করেন হাতের এইখানটাতে একটু ব্যথা হইতে পারে, বাট অভ্যস্ত হয়ে গেলে সেটা ব্যাপার না। ওকে, রাইডিং কমফোর্ট তো জানলেন, এখন পিলিয়ন কমফোর্ট নিয়ে কথা বলি। একটু আগেও অফ রোডে আমি পিলিয়ন হিসেবে বসে এক্সপিরিয়েন্স করছি, আমার কাছে এটা কোনোভাবে প্যারাদায়ক মনে হয় নাই। সিট যতটুকু স্পেশিয়াস আছে আমার কাছে মনে হয়েছে সাফিসিয়েন্ট, সিট কুশনিংটাও ভালো। আর সাসপেনশন, হ্যাঁ রিয়ার সাসপেনশন হালকা একটু হার্ড মনে হয়, এক্সট্রিম ভাঙাচোরায় গেলে তখন হালকা একটু প্যারা দিবে, বাট ইউজুয়ালি এটা খুব বেশি প্যারাদায়ক না। আর যদি শুধুমাত্র পিলিয়ন সিট হিসেবে আপনি কনসিডার করেন, ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ মোটামুটি ভালোই কমফোর্টেবল। এই বাইকটার 3 নাম্বার পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার পাওয়ার এন্ড টর্ক। এই বাইকটিতে রয়েছে 20.2 বিএসপি পাওয়ার, যেটা হিট করে 6100 আরপিএম এ, আর টর্ক হচ্ছে 27 নিউটন মিটার। এখানে একটা সারপ্রাইজিং ব্যাপার আছে। সারপ্রাইজিং ব্যাপারটা হচ্ছে এটা 27 নিউটন মিটার অফ টর্ক, এটা হিট করবে মাত্র 4000 আরপিএম এ। এখন এই পাওয়ার টর্ককে কেন আমি পজিটিভ সাইডে রাখলাম, চলেন সেটা রাইড করতে করতে একটু বলি। ফার্স্ট গিয়ার টপ দেখি, 50, সেকেন্ড গিয়ার 78 প্রায়, থার্ড গিয়ার 100। ওকে, ব্রেকিং ওকে, এক্সেলেন্ট। আর এই বাইকটার সব থেকে বড় বিষয় হচ্ছে টর্ক, 27 নিউটন মিটার মাত্র 4000 আরপিএম এ হিট করে যায়। ক্যান ইউ ইমাজিন? জাস্ট পাঞ্চ করেন, ইউ উইল ফিল দ্য টর্ক, 80, ওয়াও, এক্সেলেন্ট, নো প্রবলেম, ব্রেকিং ইজ ফাইন। ওকে, পাওয়ার টর্ক নিয়ে যদি ভার্ডিক্ট টানি, আমার মনে হয় না আর খুব বেশি কিছু বলার আছে। আর রয়্যাল এনফিল্ডের পাওয়ার টর্ক নিয়ে ওইভাবে আসলে কিছু বলার নাই। যে সিচুয়েশনে যে লেভেলের পাওয়ার প্রয়োজন, দিস বাইক ইজ রেডি টু ডেলিভার দ্যাট পাওয়ার অ্যান্ড টর্ক। এই বাইকটার 4 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার ইঞ্জিন রিফাইনমেন্ট। যদিও অনেক ভিডিওতে দেখছি বা অনেককেই বলতে শুনছি এই বাইকটা নাকি ভাইব্রেশন করে, বা রয়্যাল এনফিল্ডের ম্যাক্সিমাম বাইকই একটা সার্টেন রেঞ্জে ভাইব্রেশন করে। আসলেই কি তাই? আমার এক্সপিরিয়েন্স কিন্তু একটু ডিফারেন্ট। ওয়াও, 120 পেরায় উঠায় ফেললাম। এক্সেলেন্ট স্পিড, এক্সেলেন্ট, বাট ইঞ্জিন তো রিফাইন্ড, ভাইব্রেশন তো কি বলে। আর একটু চেক করি তারপরে ভার্ডিক্টে আসি। ওকে, অনেকেই বলছিলেন বা অনেকের রিভিউতে দেখছি যে এই বাইকটা নাকি 80-র পরে গেলে ভাইব্রেট করে, বাট ট্রাস্ট মি গাইজ, আমি এই 3বার 80+ তুললাম, 100 তুললাম, আমার কিন্তু ওই লেভেলের ভাইব্রেশন ফিল হয় নাই, ডেফিনেটলি হয় নাই। আর রয়্যাল এনফিল্ডের টাইপই অন্যরকম, বাট ওই টাইপ হিসাব করলে আমার কাছে মনে হয়েছে যে না, ইঞ্জিন সুপার রিফাইন্ড, ডেফিনেটলি ওই লেভেলের কোনো ভাইব্রেশনের ফিল কিন্তু নাই, আমি স্পেশালি পাচ্ছি না। এই বাইকটার 5 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার ব্রেকিং প্রোফাইল তো আগেই বলছি। এখন এটার ব্রেকিং যে ভালো, এটা কিভাবে আমি বলছি, একটু টেস্ট করা দরকার না? আপনাদের আশিক ভাই ইউজুয়ালি যেভাবে ব্রেক টেস্ট করে, 60 স্পিডে 2টা ব্রেকই হার্ড ধরে দেখে ব্রেকিং ডিস্টেন্স কেমন। এটা যেহেতু ভারী বাইক, আর আমি আগে বিভিন্ন ব্লগে বলছি যে একটা বাইকের ওয়েট যখন বেশি হবে ওই বাইকের কাইনেটিক এনার্জি কিন্তু
ওই বাইকটার কাইনেটিক এনার্জি কিন্তু বেশি হবে। কাইনেটিক এনার্জি বেশি হওয়ার কারণে ভারী বাইকগুলোর ব্রেকিং ডিস্টেন্স কিন্তু নর্মালি একটু বেশি হয়। চলেন এই বাইকটার 60 স্পিডে ব্রেক টেস্টটা একটু দেখে আসি, তারপরে কথা বলছি। 60। আর একটা টেস্ট দেব, দেখি মেজারমেন্ট কত ফিট আসছে। ও হ্যাঁ 60। এরপরে এই ভদ্রলোক একটা টেস্ট দেবে, আমি আর একটা ট্রায়াল দিব। সৌরভ একটু ধরবা, আমি কি এইখান থেকে শর্ট নিছিলে ভিডিও? আমি কি এইখান থেকেই ধরছি শিওর? ওকে, বত্রিশ, আর 3 35 ফিট। ওকে, আর একটা ট্রায়াল, এরপরে সৌরভ একটা ট্রায়াল দিবে। ওকে ওকে, ব্রেক টেস্টও দেখলেন। এখন অনেকের কাছে মনে হইতে পারে যে হ্যাঁ ডিস্টেন্সটা একটু বেশি নিয়েছে, বাট এখানে একটা ফ্যাক্ট আছে, একটু আগে যেটা বললাম যে ওয়েট বেশি। সো একটা বাইকের ওয়েট বেশি হলে কিন্তু কাইনেটিক এনার্জি বেশি হবে, সে কিন্তু ব্রেকিং ডিস্টেন্স অনেক বেশি নিবে, মানে ভরবেগ যেটাকে বলে। যেহেতু বাইকগুলোর ওয়েট অনেক বেশি, আর হান্টার 350 এই বাইকটার ওয়েট হচ্ছে 180 কেজি। 180 কেজির একটা বাইককে 60 স্পিডে থামাইতে গেলে ডেফিনেটলি ডিস্টেন্স একটু বেশি নেবে। এই বাইকটার 6 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার মাইলেজ। এখন মাইলেজ নিয়ে কিন্তু অনেক ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে অনেকে একটা বাইক কিনেই চিন্তা করে যে আমার বাইকে মাইলেজ দিবে 50-60 এরকম, আবার অনেকে 45 রেঞ্জের মাইলেজ আশা করবে। এটা অবশ্য তাদের দোষ না। এটার ফ্যাক্টটা হচ্ছে আমরা 150 সিসি বাইকগুলো রাইড করতে করতে এই বাইকগুলো জেনারেলি 45-50 এই রেঞ্জের মাইলেজ দেয়, অনেক ক্ষেত্রে 60 মাইলেজও কিন্তু দিয়ে দেয়। আমাদের এক্সপেকটেশন কিন্তু ওরকম হয়ে গেছে, আমরা ভুলে যাই যে আমরা একটা 250 সিসি বাইক কিনতেছি বা 350 সিসি বাইক কিনতেছি, সেম মাইলেজ তো হবে না। এই বাইকটার মাইলেজ অনেকের কাছে ভালো, অনেকের কাছে খারাপ। আমি মাইলেজ নিয়ে যদি একটা সামারি করি, সেটা হচ্ছে হান্টার 350 থেকে আপনি সিটিতে 25 থেকে 30 এই রেঞ্জের মাইলেজ পাবেন, আর সিটির বাইরে বা হাইওয়েতে 30 থেকে 38 বা সর্বোচ্চ 40 পর্যন্ত মাইলেজ পাওয়া যায়। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, মাইলেজ কিন্তু ডিপেন্ড করে রাইডারের উপর, তার রাইডিং প্যাটার্নের উপর, প্লাস বাইকের মেইনটেনেন্সও একটা এই বাইকটার 7 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন। ওকে, দেখি কত দূর যাইতে পারি হ্যান্ডেল না ধরে। ওয়াও ওয়াও, হট এ ব্যালেন্স, হট এ ব্যালেন্স। আমার মনে হচ্ছে আমি এইভাবে চালাইতে পারবো, কোনো ধরনের গাড়ি নাড়াচাড়া করতেছে না বাইকটা। দেখেন, এরকম ব্যালেন্স আমি আগে কখনো পাই নাই। অনেক ভালো ওয়েট ডিস্ট্রিবিউশনের বাইক আমি চালিয়েছি, বাট ট্রাস্ট মি, এই লেভেলের ব্যালেন্স আমি কোনো বাইক থেকে পাই নাই। ও, আমার তো ভাল লাগতেছে রে ভাই, আমি সেই লেভেলের এনজয় করতেছি, সেই লেভেলের। জাস্ট লুক লুক। সো আমার রাইড করা এখনো পর্যন্ত যতগুলো বাইক রাইড করছি, হ্যাঁ অনেক বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশনই অনেক ভালো পেয়েছি, বাট ট্রাস্ট মি গাইজ, আমি যতগুলো বাইক চালাইছি আমার কাছে মনে হয়েছে যে দিস বাইকস ওয়েট ডিস্ট্রিবিউশন ইজ বেস্ট। এই বাইকটার 8 নাম্বার এবং সবশেষ পজিটিভ সাইড হচ্ছে এই বাইকটার বিল্ড কোয়ালিটি। বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলতে যাই বা ভার্ডিক্টে যেতে চাই, ভাই একটা কথাই বলবো, টপ নচ কোয়ালিটির বিল্ড কোয়ালিটি। ম্যাক্সিমাম পার্টসই হচ্ছে মেটাল, সো পার্টসপাতি নষ্ট হবার খুব একটা প্যারা নাই, লং টাইম ইউজ করতে পারবেন এই বাইকটা। ওকে, এখন একটা ফাইনাল ভার্ডিক্ট দেওয়ার সময় আমার মনে হয় হয়েছে। মোটামুটি ভালো খারাপ দিক আমার মতো করে আমি ডিসকাস করছি। এখন ফ্যাক্ট হচ্ছে, আপনারা যদি জিজ্ঞেস করেন আশিক ভাই শুড উই বাই দিস রয়্যাল এনফিল্ড হান্টার 350, এটার অ্যান্সারটা দেয়া ডাইরেক্টলি খুবই ডিফিকাল্ট। এটার কারণটা কি? কারণটা হচ্ছে এক একজনের পারপোজ ডিফারেন্ট। কেউ বাইক কিনে এক পারপোজে, আবার আরেকজন কিনে আরেক পারপোজে, আবার প্রত্যেকের ফিজিক্যাল অ্যাট্রিবিউট কিন্তু সেম না, হাইট বা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সো ডাইরেক্টলি এটা বলে দেওয়া খুব কঠিন যে হ্যাঁ আপনার এই বাইকটা কেনা উচিত কি উচিত না। ডেফিনেটলি আমি ট্রাই করছি এই বাইকটার ভালো মন্দ দিকগুলো আপনাদের সামনে শেয়ার করা সিম্পল ওয়েতে। এখন ডিসিশন হচ্ছে আপনার। এই প্রাইস যদি আপনার কাছে রিজনেবল মনে হয়, তবে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে
ক্যাজুয়াল রাইড বা প্রত্যেক দিন আপনি রাইড করবেন সিটিতে প্রত্যেক দিন নিজের প্রয়োজনে, এরকম রাইডের জন্য রয়্যাল এনফিল্ডের কোনো বাইকই পারফেক্ট না। যদিও রয়্যাল এনফিল্ডের একমাত্র বাইক হান্টার 350 যেটা সিটি রাইডের জন্য প্রযোজ্য, তারপরও এটা নিয়ে 100% কমফোর্টেবলি আপনি ডেলি কমিউটিং পারপোজে এটা কিন্তু ইউজ করতে পারবেন না, একটু হলেও প্যারা পাবেন। তারপরেও ফ্যাক্টটা হচ্ছে আপনার যদি শখ থাকে, আপনি যদি ওই দুমদুম সাউন্ডটা এনজয় করতে চান সব সময়, ডেফিনেটলি দ্যাটস এ গুড চয়েস। আরেকটা ফ্যাক্ট হচ্ছে আমি ভালো খারাপ দিকগুলো এই জন্য ডিসকাস করলাম যেন এইখান থেকে আপনারা আইডেন্টিফাই করতে পারেন এই বাইকটা আপনার কেনা উচিত কি উচিত না। ইটস ইওর মানি, সো ডিসিশন ইজ ইয়োর্স।